আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। জি, আমার নাম সাব্বির। তো আমি আপনাদের গ্রামেরই ছেলে। আমার বাবা মুস্তাফিজুর রহমান আর আপনার বাবা মুস্তাক খান সাহেব দুজনই ছোটবেলার বন্ধু। আমার তো আসার কথা ছিল। আঙ্কেল কোনো কিছু বলেনি? কই না তো, বাবা তো তেমন কিছু বলেনি। আর আমাদের গ্রামের বাড়ি থেকে তো কেউ না কেউ প্রতি মাসেই আসে, রেগুলার প্রসেস। আর কেউ আসলে বাবা তো আমাদেরকে আগে থেকেই বলে রাখে। কিন্তু আপনার ব্যাপারে তো কিছু বলেনি বাবা। আঙ্কেল যদি বাসায় থাকে একটু ডেকে দিবেন প্লিজ। জি না, বাবাকে এখন ডাকা যাবে না। বাবা যদি আপনাকে আসার জন্য না বলে থাকে, আর আমি যদি এখন বাবাকে গিয়ে বলি যে আপনি এসেছেন, তাহলে বাবা খুব রেগে যাবে। আমি পারবো না। প্লিজ আপনি একটু ডেকে দেন না। নিশ্চয়ই উনি ভুলে গেছেন। উনি আমাকে দেখলেই চিনতে পারবেন। শিওর? জি জি, শিওর। আচ্ছা আপনি দাঁড়ান। না না, দাঁড়াবেন কেন? ভেতরে বসুন, আমি যাচ্ছি। জি শিওর তো? জি, শিওর। আসুন। বসুন। আমি বাবাকে ডেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসুন, বসুন। তা বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আমি সাব্বির, আপনার ছোটবেলার বন্ধু মুস্তাফিজুর রহমান, আমার বাবা। ও, তাই বলো, তাই বলো। আঙ্কেল, আব্বা নিশ্চয়ই আপনাকে ফোন করেছিলেন আমি আসবো। হ্যাঁ, ও তো আমাকে সকালে ফোন দিয়েছিল, তোমার ব্যাপারে সব বলছে। দেখো কি বয়স হয়ে গেছে না বাপ, এখন আর আগের মতো মনে রাখতে পারি না। তা কি অবস্থা তোমার আব্বা? আছেন, উনি ভালো আছেন। আসলে আঙ্কেল হয়েছে কি, আমাদের তো ঢাকা শহরে কোনো ওরকম আত্মীয় স্বজন নেই। বাবা বলছিলেন যে আমার বন্ধু আছে, তুই মুস্তাকের ওখানে যা। তোর টিকিট আর কাগজপত্র প্রসেসিং এ যতদিন সময় লাগে তুই থাক, চিন্তা করার কিছুই নেই। তাই আঙ্কেল আপনার কাছে চলে আসলাম আর কি। তুমি ঠিকই করেছো আমার এখানে এসে। তোমার বাবা তো বলেছেন তুমি ফ্রান্সের কোন একটা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছো না? হ্যাঁ, এটা তো আমাদের জন্য এটা কত বড় সৌভাগ্যের বিষয় না? তোমার যতদিন ফ্লাইট না হচ্ছে তুমি এখানেই থাকবা, তোমার নিজের বাড়ি মনে করে থাকবা। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে অনেক টেনশনের মধ্যে ছিলাম। টেনশনে কি আছে? তো আমার একটা কথা আছে বলা। জি জি আঙ্কেল, আপনি বলুন না। ওই আমার দুটো মেয়ে আছে তো, ছোটটা এটা মাথা একদম মানে নাই বললেই চলে, দুবার অঙ্কে ফেল করেছে। তো তুমি যতদিন এই বাড়িতে আছো জি। তুমি একটু কষ্ট করে ওদেরকে একটু অঙ্কটা দেখিয়ে দেবে। আঙ্কেল, আমার তো মানে ভিসার কাজে বাইরেও যেতে হবে, তাছাড়া মানে যে স্টুডেন্ট দুবার অঙ্কে খারাপ করেছে, আমি ওকে পড়ালেও যদি। আরে বাবা, তুমি অসাধ্য বলতে মানুষের কিছু আছে? এই যে মুস্তাফিজের ছেলে, তুমি কোথাকার অজপাড়া গ্রাম থেকে স্কলারশিপ নিয়ে ফ্রান্সে যাচ্ছ, সেটা কি কম কথা? তো যে ছেলে এটা পারে, ও আমার এই মেয়ে দুটাকে মানুষ করতে পারবে না? খুব পারবো বাবা, এটা তোমার মতো ট্যালেন্ট ছেলে অবশ্যই পারবে। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, অসুবিধা নেই, আমি তাদের দেখিয়ে দিব অঙ্ক। হ্যাঁ, আমি জানি তো তুমি পারবে। এই শাকিলা, এই তো আজ এদিকে আয় তো মা। শোন, ওকে একটু গেস্ট রুমটা দেখিয়ে দে। হ্যাঁ, আর ও কিন্তু কাল থেকে তোদের দুজনকে পড়াবে। ছোটটা তো দুইবার মারলো। হ্যাঁ, এবার তুই আর লাইনে আসিস না, যা, কাল থেকে মনোযোগ দিয়ে পড়বি। যা যা বাবা, ওর সাথে যা। আরে এত বাবা বাবার কি আছে? হ্যাঁ, পড়াশোনার কথা বললেই মাথা গরম হয়ে যায়। যা যাও যাও। জি জি।
কেমন মেয়ে, এগুলো পড়াশোনার কথা বললে আর কি ব্যাপার রে আপু, এরকম মুখ ভার করে দাঁড়াই আছিস কেন? তো কি করব, বাবা বাসার মধ্যে আবার একটা আপদ নিয়ে আসছে। আবার আবার এমন ভাব করতেছিস মনে হয় তুই কিছু জানিস না, তোরই তো সবার আগে জানার কথা। আমি কিভাবে জানবো? আর বাবা তো কিছুদিন পরে কাউকে না কাউকে নিয়ে আসে। তো এটা তো খুব ভালো, তাই না? তুই এতবার যে ফেল করিস সেই জন্যই তো নিয়ে আসে বারবার। শোন আপু, আমি ফেল করার না বিশেষ একটা কারণ আছে। বিশেষ কারণ? কি সেই কারণ? কারণ আমরা দুজন তো গিনিপিগ। গিনিপিগ? এই যে বাবা 2 দিন পর পর তার গ্রামের ছেলেদের নিয়ে এসে আমাদের টিচার বানায় পড়াতে বসায়, সেই জন্যই তো আমরা ফেল করি, তাই না? যদি ফিক্সড একটা টিচার থাকতো তো আমাদের এত সমস্যাই হতো না। আহা হা হা, নাচতে না জানলে উঠান বাঁকা না। আচ্ছা ফিক্সড টিচার দিয়ে তুই কি করবি? তুই কি তারে বিয়ে করবি? শুধু তো পড়াশোনা করবি। দেখো আপু, তোমার এইসব কথাবার্তা আমার মোটেও ভালো লাগে না। যাও তুমি নিচে যাও। আমি নিচে যাবো আর তোরা সারাদিন এখানে বসে বসে লুডো খেলবি? ইস, আসছে আমার বিদ্যাসাগর। নিজে তো 33 মার্ক পেয়ে পাশ করছে। শোনেন, তারপরে না আমার নামের শেষে 5 শব্দটা আছে। আপনার নামের শেষে তো এরকম কিছু নাই। আপনার নামের শেষে কি জানেন? ফেলটুস, তাও 2 বার। দেখো আমার না তোমার কথাগুলো শুনে একদম ভালো লাগে। তুমি জানো যে আপু, আমি একটা কথা বলি। আল্লাহ, দেখ দেখ তোরা, এখন আমার কি দিন আসছে, এখন তোর কাছ থেকে আমার কথা শুনতে হবে। বল, কি বলবি বল। আপু, এই যে বাড়িতে মাস্টারটা আইছে, এর ভয় দেখায় ভাগাই দেওয়া যায় না? হ্যাঁ, মাস্টাররা তো তোদের দুজনের মতো ভীতু আর ছ্যাঁচড়া যে তোরা ভয় দেখাবি আর সে সুরসুর করে এখান থেকে চলে যাবে। আর এই যে বুদ্ধিটা দিলি, আচ্ছা মনে কর যে আমরা কোনো ভয় দেখায়া তারে তাড়ানোর ব্যবস্থা করলাম, কিন্তু এই খবর যদি আমাদের বাবার কাছে যায়, তাইলে তাইলে তোদের দুইজন সহ আমারে এই বাড়ি থেকে 1 মিনিটে বাইর করে দিব। কেন বাইর করে দেবো কেন? আমার আব্বা তো প্রতি মাসে 3 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করে। ও তাই না? তাহলে মনে হয় তোরা স্পেশাল ট্রিট কইরা এই বাড়িতে রাইখা দিব, আর আমরা যে দুইজন বাড়ির মালিক আমাদের দুইজনের বাইর করে দিব, তাই না? আপু, তখন আমার কি আর কোনো বাজে অভ্যাস আছে? আমি কোন মাইয়া গো পিছনে ঘুরে বেড়াই? আমি তো কারো দিকে তাকাই না। আপু, তোর কথা শুনে প্রচন্ড মেজাজ খারাপ হইতেছে। তুই যা, নিচে যা। ও, এখন তো আমার কথা ভালো লাগবে না, কারণ আমার কথা কেন ভালো লাগবে বলো তো? আমি তো সত্য কথা বলছি, সত্য কথার তো এখন কোনো দাম নাই। আর আমার চোখের সামনে দেখো দুইটা অপদার্থ বসে বসে লুডো খেলতেছে। সারা জীবন তো তোমরা লুডোই খেলবা, লুডো খেলো, এই যে লুডো খেলা শুরু করছো এটা শেষ হওয়ার পরে আবার খেলবা, এটা সারা দিন ধরে চলবে, সারা জীবন ধরে লুডো খেলবা। তোমাদের জীবন তো লুডোময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। আমি হচ্ছে তোমার আন্টি। আন্টি, আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি। আম্মা আপনার কথা কত যে বলেছে আমাকে। তোমার মাকে কতদিন দেখি না, আর তুমি কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছিলাম। তোমাকে নিয়ে এলে তো পারো। আন্টি, আপনি তো জানেন আমি তো ভিসার কাজে আসছি, অনেক চাপ। টিকিটিং না হওয়া পর্যন্ত আসলে বলতে পারছি না কতদিন লাগবে। আর আমার অবস্থা এখন ভালো, কিন্তু চাচ্ছিলাম না যে এত লম্বা জার্নি করুক সে। আসলে তোমাকে দেখে না আমার সব মানে তোমাদের বাড়ির পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে যে একজন রহিমা খালা ছিলেন, উনি কেমন আছেন? রহিমা খালা? আরে রহিমা খালা তো অনেক ভালো আছেন এখন। মাঝখানে অনেক অসুস্থ ছিলেন, পরে ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া গেছেন, এখন বেশ ভালো আছে। বাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। উনি আমাকে তো অনেক আদর করতেন। তুমি কি খালা ডাকো নাকি? আমার তো নানি হয়। ও আচ্ছা। আচ্ছা শোনো বাবা, তুমি থাকো, তোমার যখন যা কিছু দরকার হবে তুমি আমার কাছে বলবে। হ্যাঁ, আমি চা পাঠিয়ে দিই। চা খাবে তো? আন্টি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই, জি, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। আমার নাম তো এই না, আমার একটা সুন্দর নাম আছে, আমার নাম সাব্বির। এই শোনো, তুমি 26 হও আর যাই হও, তুমি এই বাড়িতে আসছো, খুব ভালোভাবে থাকবা, বুঝছো? এর আগে যারা আসছে তাদের আসাটা আর যাওয়াটা না খুব সুন্দর ছিল, তোমার যাওয়াটা যেন সুন্দর হয়। জি জি, বুঝতে পেরেছি।
ধন্যবাদ, আপনি আমাকে সাবধান করে আমার উপকারই করেছেন। ভাইয়া, আপনার পরিচয়টা কি জানতে পারি? আমার পরিচয় আমি এই বাড়ির 3 তলায় ভাড়া থাকি। আর শাকিল আর নুপুর ওরা দুইজনই আমার খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ, আর ওদের দেখাশোনার দায়িত্বটা আমার। ও, আপনি 3 তলায় ভাড়া থাকেন? ও, বুঝতে পেরেছি, মানে আঙ্কেলের ভাড়াটি আপনি। না ঠিক আছে, আপনার তো একটা দায়িত্ব আছে এই পরিবারের সবার প্রতি। না ঠিক আছে, খুবই ভালো। এই শোনো, তোমাকে আরেকটা আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি। জি বল। আজকালকার লজিং মাস্টারদের খাসলতি খারাপ। যেখানে পড়াইতে যায় ওইখানে একটা প্রেম ঘটিত ব্যাপার ঘটে যায়। তোমার ব্যাপারে এটা যেন না ঘটে। ভাইজান, আপনি আবারও আমাকে ভুল বললেন। আমি তো এই বাড়ির লজিং মাস্টার না, আমি এই বাড়িতে থাকতে আসছি কয়টা দিনের জন্য। আর আঙ্কেল আমাকে যেহেতু একটু রিকোয়েস্ট করেছে ওদের পড়াশোনাটা দেখিয়ে দিতে, তাই আমি ওদেরকে একটু পড়াশোনাটা দেখিয়ে দিচ্ছি, এই আর কি। তাহলে আমি আসি। ইস, আমি না আসলে বুঝি না তোমাদের মতো ছেলেদের কিভাবে জানকেল এই বাসায় থাকতে দেয়, এই জিনিসটা আমি বুঝলাম না। আপনাকে এই পৃথিবী মেনে নিয়েছে, আর আমাকে আঙ্কেল মানতে কতদূর। আমার একটা জরুরি কাজ আছে, হ্যাঁ পরে দেখা হবে, ভালো থাকবেন। আরে কি হয়েছে, তোমরা এখানে ঠেলাঠেলি করছো কেন? বাবা, নূপুর কি যেন বলবে তোমাকে। না বাবা, আমার তো কিছু বলার নেই। ও নাকি তোমাকে কিছু বলবে। বলো না আপু, বলো বলো। আমি তোমার মাথাটা টিপে দেবো। বলো কি হয়েছে? বাবা, বলছিলাম যে তুমি যে 2 দিন পর পর মানে 15 দিন পর পর টিচার চেঞ্জ করো, এই জন্য না আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়, তাই না রে নূপুর? না বাবা, আমার তো কোনো সমস্যা হয় না। ওর মনে হয় কোনো সমস্যা হয়। হ্যাঁ, তোমার কেন প্রবলেম হবে? তুমি তো 2-2বার ফেল করছো, আরো যদি 2-4বার করো তোমার তো কোনো সমস্যা নেই। আমি তো বাবা বরাবরই পাশ করি, আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের সমস্যাটা কি আমাকে একটু বলবা? হ্যাঁ, একটা ছেলে ফ্রান্সে স্কলারশিপ করতে যাচ্ছে, এমন একটা ব্রিলিয়ান্ট ছেলেকে আমি হাতের কাছে পেয়েছি, সেই কয়টা দিন তোমাদের দেখাতে, এটা তোমাদের সহ্য হচ্ছে না? হ্যাঁ, আর আমি 15 দিন পরে পরে টিচার চেঞ্জ করি মানে? হ্যাঁ, কেন করি? কেন করি? আজকে আমি যে এখানে এসে দাঁড়িয়েছি এমনি এমনি হয়েছে? হ্যাঁ, মাইলের পর মাইল হেঁটেছি, বগল দাবা করে এক গাঁটটি বই নিয়ে গেছি, পুরাতন জামা পড়েছি। আমি শুধু তোমাদেরকে এই জিনিসটাই শেখাতে চাই যে জীবনটা ফুল সজ্জা নয়, লাইফটা কত স্ট্রাগল করতে হয়, কত স্ট্রাগল করে একটা মানুষকে দাঁড়াতে হয়, এটা শেখানোর জন্য আমি মাস্টার চেঞ্জ করি। বাবা, বলছিলেন কি যে আমাদের একজন ফিক্সড টিচার রেখে দিলে ভালো হয় না? আমাদের পড়াশোনা করতে খুব সুবিধা হয়। মানে ওর, আমি তো বরাবরই পাশ করি, ও না ফেল করে। শোনো, তোমাদের মানে অনেক বারবারই আমি সহ্য করছি, ঠিক আছে? আর কোনো কথা না, যাও যাও পড়ে যাও, যাও পড়তে বসো। পড়াশোনার খবর নাই, এখানে আসে বায়না ধরতে, একটার পর একটা বায়না। আরে এই, তুমি চেঁচামেচি করছো কেন? তুমি জানো না প্রেশারের সমস্যা আছে? আমি তো জানি আমার প্রেশারের সমস্যা আছে, কিন্তু তোমার মেয়েরা তো জানে না। একটা ছেলে, কত ব্রিলিয়ান্ট একটা ছেলে, ওকে একটা সুযোগ পেয়েছি, কটা দিন পড়াবে, এটা তোমার মেয়েদের সহ্য হচ্ছে না, তারা তার কাছে পড়বেন না। এরকম ধমকিয়ে চিল্লাচিল্লি করে বলা যায়? হ্যাঁ, ওরা শুনবে এভাবে? ওদেরকে বুঝিয়ে বলো। আর তুমিও আছো সেরকম, এরকম ভাবে এইভাবে বারবার টিচার না চেঞ্জ করে একটা ফিক্স রেখে দিলেই তো পারো। তুমিও তো একই সুরে কথা বলছো। ফিক্সড টিচার কেন রাখি না সেটা তুমি জানো না? হ্যাঁ, জীবনটা কত কষ্টে, কত সংগ্রামে, এটা আমি ওদেরকে বোঝাতে চেয়েছিলাম। হ্যাঁ, ফিক্সড টিচারকে আমি রাখতে পারি না। বোঝানোর ছিল আগে বোঝাতে, এখন তো বড় হয়ে গেছে, এখন বোঝানোর কি আছে? এখন তোমার মেয়েদেরকে পুরাতন বই পড়তে হয়, ওদের পুরাতন জামা পড়তে হয়, ওরা গাড়িতে করে ড্রাইভার ইউনিভার্সিটি দিয়ে আসে, কলেজে দিয়ে আসে। তোমার এই মস্তিষ্কে এসব ঢুকে না। যাও যাও, বাপ করো, আমার ক্ষুধা লাগছে। খবরদার আমার সঙ্গে কোনো শাউট করে কথা বলবে না। আমি তোমার চাকর না, আমি বলছি বুয়া তোমাকে ভাব দিবে আজকে। শোনো শোনো, মানে আসলে আমার নসিবটাকে আমি দোষী, আমার
না, আমার না ওই বুয়াটাকে বিয়ে করা উচিত ছিল। ঠিক বলেছো, বুয়াকে বিয়ে করো, আমি পাঠিয়ে দিচ্ছি। তারপরে কি? যাও যাও, তাই পাঠিয়ে দাও, তাই করা উচিত ছিল। কোনোদিন তো চালানোর কাজে লাগো নাই, শুধু আমার হয়েছে যত জ্বালা। ও মা পড়বে না, যে কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা অবুঝ হলে মা বুঝায়, আর তিনি এসেছেন উকালতি করতে। হয়েছে কি হলো? একটা কথা বলি, হ্যাঁ বলো না। আমার না পড়লে কিছু মনে থাকে না। পড়লে কিছু মনে থাকছে না? এটা একটা ইজি সলিউশন আছে। তুমি তোমার পড়াটা জোরে জোরে পড়বে, বুঝছো? আমি না ছোটবেলায় যখন পড়া মনে থাকতো না, তখন জোরে জোরে পড়তাম, সব মনে থাকতো। কিভাবে? এভাবে এ বি সি ডি। ইয়েস। পড়ো, জোরে জোরে পড়ো। a plus b whole square equals b square plus Good. c plus d। মা, হুম, ওই যে সাব্বিরের কাছে তো আমরা পড়তে বসছিলাম, কিন্তু নূপুর না শুধু দুষ্টামি করে, নিজে তো পড়াশোনা করে না, আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। বাবা তো বুঝে না, তুমি বাবাকে একটু বুঝায় বলো না। তোর বাবাকে তুই চিনিস না? আমি বোঝাবার উনি বুঝবেন, এত ভদ্র তোর বাবা না। তার মাথায় এখন ঢুকেছে সাব্বিরের কাছে তোদেরকে পড়তে হবে, তাই করতে হবে। দেখি তারপরেও মা হিসেবে যতটুকু করার আমি করার চেষ্টা করব। ক্লিয়ার করার সবই নূপুরের দোষ, বারবার ফেল করে আর তার শাস্তি পেতে হয় আমার। আচ্ছা শোনো না মা, আমার না কিছু টাকা লাগবে। এই গত সপ্তাহে দিলাম। মা তাতে কি হয়েছে? তুমি জানো না যে ইউনিভার্সিটির ফাংশন, নতুন ড্রেস কিনতে হবে, এই জন্য চাইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখনই যাবি? হ্যাঁ, যখন টাকা দিবা তখনই যাবো। আচ্ছা যা, তুই রেডি হয়ে আমি দিচ্ছি। মা এবার একটু বেশি টাকা দিই, ফাংশন তো, সুন্দর ড্রেস কিনতে হবে। বেশি টাকা তো আমার কাছে নেই। আচ্ছা একটা কাজ কর, তোর বাবার কাছে যা। না 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 থাক, তোমার কাছে যা আছে ওইটাই দিও, লাগবে না বাবা। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো বাবাজি? জি আঙ্কেল, আমি তো আমাদের বাসায় থাকতে খাইতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আঙ্কেল, কি বলছেন আপনি এসব? আন্টি তো খুব আদর করে আমাকে খাওয়ায়, একদম তার নিজের ছেলের মতো। শুনে খুব ভালো লাগলো। আসলে তুমি ভালো আছো এটা শুনেই প্রাণটা ভরে গেল। আর এই যে খাওয়া দাওয়ার কথাটা বললে না, জানো জীবনে খাওয়া দাওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ওই খাওয়া দাওয়ার জন্য বাজার ঘাট করা এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি। আজকালকার ছেলেরা তো বাজার করতে জানে না। তুমি জানো না, বাজার করাটা হলো একটা মহাকাব্য বলতে পারো। ধরো দোকানি এরা যে কত ভেজাল করে রে বাবা আজকাল, ফরমালিন, কার্বাইড, এসব শুনতে শুনতে কান ঝাড়াপালা। তুমি মাছ কিনতে যাবা, মাছের কানটা উঠায় শুধু যদি লালটা দেখো তাহলে তোমার মাছ কিনা হবে না। এটা হাত দিয়ে টিপে টিপে দেখতে হবে মাছটা শক্ত আছে কিনা। বুঝতে পারছি? একদম আঙ্কেল। এবার তুমি বেগুন কিনবা, আর বেগুন তোমার পছন্দের একটা খাবার। বেগুনে যে পরিমাণ পোকা, ধরো বাবা তুমি একটা লাউ কিনবা, হ্যাঁ লাউটা ঝুড়ি থেকে উঠায়া ডগাটা ভেঙে দেখতে হবে লাউটা কচি আছে কিনা। বুঝছো? আজকালকার ছেলেরা তো বাজার করতে জানে না রে বাবা। না না আঙ্কেল, আমি তো গ্রামেরই ছেলে, আমি এগুলো দেখেই বড় হয়েছি। আরে না রে বাবা, গ্রাম তো আর গ্রাম নেই, এইগুলি এখন সেমি শহর হয়ে গেছে। আর গ্রামের ছেলেরা ওইগুলো পায় না রে বাবা। ও আচ্ছা। এটা হলো একটা অন্য রকমের অভিজ্ঞতা। আরে বাবা, আমরা যখন স্কুল কলেজে পড়েছি মাইলের পর মাইল হেঁটে গিয়েছি, কাদা বৃষ্টিতে ভিজেছি। আর আজকালকার ছেলেরা ওরা এখন সাইকেল পায়ে হাঁকায়।
কেন রে বাবা, আমরা যাইনি স্কুল কলেজে? জানো, আমরা যখন গিয়েছি সেই মাইনের পর, ও মা তুই এসেছিস? ক্লাস কেমন হয়েছে? যা 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 উপরে যা, চেঞ্জ কর, যা যা, অনেক টায়ার্ড হয়ে গেছে। এনিওয়ে, কি জানি বলছিলাম? আঙ্কেল আপনি বাইক হ্যাঁ, বাইকের কথা। আজকালকার ছেলেরা এই এতটুকু জায়গা যায় পায়ে হাঁকায়। বাইক হাঁকালে কি শারীরিক কসরতটা হয়? তার জন্য হাঁটতে হবে। আমরা তোমার এই যে নদীতে লাইন ধরে 10 জন দাঁড়িয়ে সাঁতারের প্রতিযোগিতা করেছি, বলা যায় যে 1 কিলোমিটারের বেশি সাঁতরিয়েছি। আমাদের স্ট্যামিনা। হ্যাঁ, আমাদের স্টেমিনা অন্যরকম। হ্যাঁ, আর তোমাদের তো এখন কেমন যে ফার্মের মুরগি টুরগির মতো অবস্থা হয়ে গেছে। জি আঙ্কেল। তাহলে এক কাজ করো, তুমি বরং উপরে যাও, আমি চট করে বাজারটা সেরে আসছি। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আর যাবো নাকি তুমি আমার সাথে একটু? না আঙ্কেল, আমি তো বাইরে থেকে আসছি, অনেক টায়ার্ড। বরং আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিই, পরে আপনি বাজার করে আনলে তো আন্টি সুন্দর করে রান্না করবে, তারপর ওগুলো আমাকে পেট ভরে খেতে হবে আঙ্কেল। তা ঠিক আছে, কিন্তু ঘটনা হলো কি, এই বাজারের এক্সপেরিয়েন্সটা আমার সাথে গেলে তুমি কিন্তু নিতে পারতা। আচ্ছা ঠিক আছে, তুমি টায়ার্ড, তুমি যাও। হ্যাঁ যাও, আমি চট করে বাজারটা নিয়ে আসছি। আঙ্কেল ওই বেগুন কিন্তু আমার খুব পছন্দ। আচ্ছা মনে আছে, আগেও তো বলেছো। ঠিক ছোট আছে, ছোট চিংড়ি মাছ দিই। আচ্ছা ঠিক আছে রে বাবা, আপনার সাথে মিষ্টি কুমড়ো নিয়ে আসবে। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমাকে মানা করছিলাম। চুপ, কানবি না। আর যদি ধরা খায় তোর জন্যই ধরা খাবো। এখানে তো সিসি ক্যামেরা নাই, তোর কান্নার শব্দে সবাই বুঝে ফেলাবো তেলগুলো আমরা ঢালছি। আপনি কিছু করে দাও, ধরা খেয়ে যাবো। ধরা খাবি না, তুই এখন ঘরে যা অ্যাক্টিং কর, এমন অ্যাক্টিং করবি আমরা এটা কিচ্ছু জানি না। একদম ঠান্ডা মাথায় ঘরে যা, কেউ কিচ্ছু দেখে নাই। আমরা ধরা খেয়ে যাবো, আমরা ধরা খেলে আমার মারা একটা মাটিতে পড়বে না। আর যদি যাক, আর তোর কান্নার জন্য যদি আমি ধরা খাই, তুই যে তোর বাপের পকেট থেকে টাকা মারোস, টাকা মেরে আমারে খাওয়াস, সব আমি জানাই দিই। আসতে পারি? এখন কেমন লাগছে? ব্যথাটা আছে, পেইনকিলার খাচ্ছি, ঠিক হয়ে যাবে। ও, কিছু মনে না করলে আগ বাড়িয়ে একটা কথা বলি। হ্যাঁ বলুন। সবসময় পেইন কিলার খাওয়াটা উচিত না। বরং আপনি পেইন কিলারের বদলে ঘুমাতে পারেন। ঘুমও কিন্তু পেইন কিলারের কাজ করে। কিন্তু আমার তো ঘুম এত সহজে আসে না। তো তাহলে আপনি কবিতার বই পড়েন, আমি শিওর আপনার ঘুম আসবে। কবিতা? আর আমি? অসম্ভব। কবিতা পড়া আর শোনার কোনো ধৈর্যই আমার নেই। কোনো সমস্যা নেই, আমি আপনাকে কবিতা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ ওকে। আচ্ছা কেমন বাবা তুমি বলো তো, মেয়েটা যে ব্যথা পেয়েছে তুমি একবার খোঁজ নিয়েছিলে? আমি কি ডাক্তার নাকি তোমার মেয়ের খোঁজ নেবো? তুমি ডাক্তার না, কিন্তু তুমি বাবা তো। আমি কিরকম একটা দায়িত্ব জ্ঞানহীন একটা বেকুব লোকের সঙ্গে সংসার করছি একমাত্র আমি জানি, আল্লাহ জানে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই বেকুব বলেই ঘাড়ে চাপতে পেরেছো। এই খবরদার, আজে বাজে কথা বলবে না। তোমার ঘাড়ে আমি চেপেছি মানে? কিভাবে ঘাড়ে চাপলাম? ঘাড়ে চাপো নাই, ঘাড়ে কিভাবে চেপেছো জানো না? আবার জীবনটাকে তো জ্বালায় পুরা শেষ করে দিছো। এই তুমি কিন্তু অনেক বাজে কথা বলছো। তোমার জীবন জ্বালায় পড়ে দিচ্ছি মানে? হ্যাঁ, তুমি আমাকে খুব সুখে রেখেছো, আমি তো একদম বিশ্বের শ্রেষ্ঠ সুখী মানুষ হয়ে গেছি তোমার সংসার করে। নসিবটায় হাত দিয়ে দেখো কতটুকু সুখে আছো।
আর আমাকে কি করেছো? হ্যাঁ, সারাটা জীবন একটা মিনিটের জন্য শান্তি পাই নাই। হ্যাঁ, তাই তাহলে যেখানে শান্তি পাও সেখানে চলে যাও। এখানে কে থাকতে বলেছে অশান্তির মধ্যে? কবেই তো যেতাম, ওই যে দুটো, ওই দুটোর জন্য সংসারটা করে গেলাম, নাহলে তোমার জীবনে কোনো স্বামী যুক্ত না। আর আমিও ওই 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 দুটার জন্যই সংসার করে গেলাম। তোমার জীবনে না এরকম ধৈর্যশীল বউ জুটতো না। মনে হয় কি জানো, মাঝে মাঝে ইট নিয়ে মাথার মধ্যে চেষ্টা করে মারো না কেন? আমি তো খুশি হই, আমি তো বাঁচি, আমি তো মুক্তি পাই। যত সব যাও না কেন? চুপ! এত মুক্তি খুঁজে যাও না কেন? কে ধরে রেখেছে আপনাকে? যান না কেন? হাড্ডি কুড্ডি চালায় খাইছে। একটু আচ্ছা আপু, তুমি এই রোদের মধ্যে বসে কি করো বলো তো? রোদের মধ্যে বসে থাকতে আমার ভালো লাগছে। তোর কি সমস্যা? এই রোদে বসে থাকতে তোমার ভালো লাগতেছে? হ্যাঁ লাগতেছে। এখন বসে থাকতে হবে না, নিচে চলো আমার সাথে। আমি এখন নিচে যাব না, তোর যদি ইচ্ছা হয় তুই যা। কেন তোমার এখানে বসে থাকতে হবে না? তুমি আমার সাথে নিচে চলো। তুমি না ব্যথা পাইছো? তাতে কি হয়েছে? ব্যথা তো এখন কমে গেছে না? ব্যথা কমলেও এখন একটু রেস্ট নাও। শোন, এত বক বক করিস না, তো ভালো লাগতেছে না, তুই যা তো। আপু বললাম না আমি যাব না, তুমি আমার সাথে চলো। এই, তোর মতলব কি বলতো? অন্য কোনো কিছু বলতে চাচ্ছিস নাকি? আজব কথা বললা তো আপু, আমি কি মতলব ছাড়া তোমার সাথে কোনো কথা বলি না? 100% সত্য কথা বলছিস, তুই তো মতলব ছাড়া আমার সঙ্গে কোনো কথা বলিস না। মানে আমি মতলব ছাড়া কোনো কথাই বলি না তোমার সাথে। এত প্যাচাস না তো, কি বলবি বল। আসলে কি আপু, আমি আমার একটা সন্দেহের কথা তোমাকে বলতে চাচ্ছিলাম। তোমাদের শীতে পড়ে গেল না, পরে তো আমি ওখানে গেছিলাম, গিয়ে দেখলাম কে যেন তেল ফেলে রাখছে। আমার কাছে মনে হয় এটা সাব্বির ভাইয়ের কাছে। তেল ছিল সিঁড়িতে, কিন্তু তোর এটা কেন মনে হচ্ছে যে সাব্বির ভাই এই কাজটা করলো? আমার মনে হয় না যে সে এই কাজটা কোনোদিন করতে পারে। কেন মনে হয় না শুনি? আরে, সে যথেষ্ট একটা ম্যাচিউর মানুষ, আর সে কি এই ধরনের ছেলে মানুষই কাজ করবে নাকি? আসলে কি আপু, উনি তো আমাদের অনেক যত্ন করে পড়াইতে চান। আমরা তো ঠিকঠাক ভাবে পড়ালেখা করেই না, এর মধ্যে ওনার সাথে উল্টাপাল্টা প্র্যাঙ্ক করি, এর মধ্যে কবিতার বইটা পর্যন্ত লুকাই রাখি। হতে পারে সে কোনো রাগের বশে করতেই তো পারে, তাই না? ধুর, কি যে বলিস, সে এই কাজ কেন করবে? সে কি আমাদের মতো এরকম না? আর সে মনের দিক থেকে অনেক ভালো মানুষ। বাবা, এর মধ্যে তুমি তার মনের খবর নিয়ে ফেলেছো? না না, মানে একসাথে এক বাড়িতে থাকতে হলে মানুষ চেনা যায় না, আর তারে তো আমরা প্রতিদিনই দেখি না, এই জন্যই আর কি বললাম। কত সময় দেখো শুনি, সেই তো নিজের ঘরে মোবাইলে টিপতে থাকে। শোন, তোর এত আলতু ফালতু কথা বলার দরকার নেই তো, তোর এই পাটনামি আমার একদম পছন্দ হচ্ছে না, তুই এখন যা এখান থেকে যা। না যাবো না, তুমি আমার সাথে চলো, তবেই যাবো। ঘটনা কি বলতো? তোর অন্য কোনো মতলব আছে? এত সহজে যাচ্ছিস বলে তো মনে হচ্ছে না। এখন কি ঘটনা বলতো? আসলে আপু হয়েছে কি, বিকালে না আমরা ফ্রেন্ডরা মিলে একটু সিনেমা দেখতে যাব। আর তুমি কয়েকদিন আগে একটু টপস কিনলা না, আমার ওটা খুব ভালো লাগছে। আপু প্লিজ, আপু একদিনের জন্য, আমি আমি কসম বলতেছি, আমি নিজের হাতে সেটা ধুয়ে পরিষ্কার করে দিই, প্লিজ আপু দাও না। ও, আমি তো জানতাম যে কোনো একটা কিন্তু অবশ্যই আছে। এতক্ষণে আসল রহস্য বের হলো না। শোন, আমার নতুন টপস তো দূরের কথা, আমার কোনো পুরনো টপসও আমি তোরে দিব না, যা এখান থেকে যা। আপু তুমি না আমার বোন, ছোট বোনের জন্য এইটুকু তুমি করবে না? ওরে বাবা, এত নিরীহ একটা ভাব দেখাচ্ছিস। শোন, আমার টপস দিয়ে যদি তোর বোন হওয়ার আমার প্রমাণ দিতে হবে, তাহলে আমার সেই বোনের কোনো দরকার নাই, বুঝছিস? বুঝছি, তুমি আমাকে একদমই ভালোবাসো না। বাসি না, একদম সত্য কথা ধরছিস। সত্যি সত্যি আমি তোমার একদম ভালোবাসি না, আমার বোন আমার, যাও এখান থেকে যাও। আপু তুমি না আমাকে একদমই ভালোবাসো না। একদম সত্য কথা ধরেছো আমার বোন, আমি তোমাকে একদমই ভালোবাসি না, যা ভাগ ভাগ এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আঙ্কেল, আপনি নাকি আমাকে খুঁজেছিলেন? আরে না, ওরকম কিছু না। আমাদের বাসায় তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু খোঁজ খবর নিতে চাচ্ছিলাম, এই আর কি। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা হচ্ছে না।
আন্টি আমার খুব ভালো করে টেক কেয়ার করছে। খুব ভালো। আসলে হয়েছে কি জানো, ওর একটু ওই যে আপ্যায়নের জ্ঞানটা কম। এই অতিথিদের সাথে যে কেমন কি করতে হয় এটা খুব ভালো বুঝে উঠতে পারে না। তো তুমি কিছু মনে করো না, তোমার যে কোনো রকমের সমস্যা হলে আমাকে বলবা। আর এটা তো তোমার নিজের বাড়ির মতোই, কি বলো? জি আঙ্কেল, অবশ্যই। তবে আন্টি কিন্তু যথেষ্ট টেক কেয়ার করছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এনিওয়ে, সাব্বির তোমার ফ্রান্সে যাওয়ার কত দূর অগ্রগতি হলো? আঙ্কেল, আমার ভিসার প্রসেসিং প্রায় শেষের দিকে। প্রসেসিং শেষ হলেই টিকেটিং এর ব্যবস্থা করব। বাই দ্য ওয়ে, আমি তো আপনাদের বাসায় থাকছি অনেক দিন হয়ে গেল। আহ, আপনাদের বেশি অসুবিধা হচ্ছে না তো? আরে কি যে বলো, কি যে বলো, তুমি আমার বন্ধুর ছেলে, তোমার জন্য আমি এতটুকু করতে পারছি, এটি তো আমার জন্য মহাপুণ্যের কাজ। হ্যাঁ, এমন একটা জুয়েল ছেলে, যে ছেলে গ্রামে থেকে ফ্রান্সের জন্য স্কলারশিপ পায়, ও আমার কি উচিত না আমার বন্ধুর ছেলের জন্য আরো বেশি করা? কি বলো? থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আসলে আপনারা আমার জন্য অনেক করছেন। মানে আমি সারা জীবন আপনাদের কথা মনে রাখবো। কি যে বলো, আমার ছেলে হলে আমি করতাম না? তোমার যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জি। সাব্বির, আমার মেয়েদের পড়াশোনার কি অবস্থা? ওরা তো বেশ ভালোই করছে আঙ্কেল। আপনি ওদের পড়াশোনা নিয়ে একদম টেনশন করবেন না, আমি ভালো করে দেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আমি তাহলে আসি আঙ্কেল, একটু কাজ আছে। আচ্ছা, ঠিক আছে। এই ছোটটার দিকে একটু বেশি খেয়াল নিও। হ্যাঁ, বড়টা তো বুঝতে পারে, ও ছোট দাদা টাইপের, মায়ের মতো হয়েছে। ঠিক আছে আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আসি। আসি, যাও। আসসালামু Thank you. শোনার খুব কেমন লাগছে? ভালো, ব্যথাটা এখন অনেক কম। বলেছিলাম না, কবিতা থেরাপি। আপনি অনেক কঠিন বিষয়গুলোকে না খুব সহজভাবে চিন্তা করতে পারেন, এটা কিন্তু বেশ ভালো। আমার না জীবনে একটা আইডিওলজি আছে। আমি যখন অনেক বেশি খুশি হই, আমি চিৎকার করে হাসি। আবার যখন অনেক বেশি দুঃখ পাই, হাউমাউ করে কান্না করি। আবার যখন কারোর উপর অনেক বেশি রাগ উঠে, তখন তার মুখের উপর বলি। পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা চাইলেও পারতে পারে না। আমার মতে সেসব মানুষ অনেক ভীতু। ভীতু কেন? কারণ তারা সমাজের ভয়ে, সমাজের মানুষের ভয়ে তার বুকে জমানো যে কষ্টগুলো আছে সেগুলোকে বুকের মধ্যেই চেপে রাখে, প্রকাশ করে না। ওই যে বললাম, আপনি অনেক কঠিন বিষয়গুলোকে খুব সহজভাবে বলে দিতে পারেন। আপনি কি একটা কথা জানেন, আপনি যখন নর্মালি কথা বলেন তখনও কবিতার লাইন ধরে বলেন। কেন, আপনার কবিতা পছন্দ না? আপনাকে আমি ওই দিন সরাসরি বললাম, কবিতা পড়ার মতো বা শোনার মতো ধৈর্য কোনোটাই আমার নেই। ফাইন, আপনি গান তো শুনেন। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আমার খুব পছন্দ। বাহ বাহ, রবীন্দ্রসঙ্গীত শোনার ধৈর্য আপনার হয়, কিন্তু কবিতা পড়ার ধৈর্য হয় না। না, হয় না। আমার কবিতার খাতাগুলো হারিয়ে গেছে। কোথায়? সময়ের চূড়াস্রোতে। প্রথমত সময় নেই, দ্বিতীয়ত এখনই সময়, তৃতীয়ত তুমি না থাকলেও ব্যাপারটা খুব।
তো বলতে বলতে চাই। বাহ, এই তো আপনি তো কবিতা বলতে শুরু করে দিয়েছেন। আপনি পাঞ্জাবি পরতে পছন্দ করেন তাই না? কেন বলুন? না মানে আমাদের বাসায় আসার পর থেকে দেখছি যে আপনি সবসময় পাঞ্জাবি পরেন, তাই জিজ্ঞেস করলাম। পাঞ্জাবি পড়তে আমার ভালো লাগে। অবশ্য পাঞ্জাবি পরলে আপনাকে অন্যরকম সুন্দর লাগে। আচ্ছা, আপনি যে ফ্রান্সে চলে যাবেন তখন কি আপনার এই পাঞ্জাবি ড্রেসটা স্যুট করবে ওখানে? আসলে কি, যে যেটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে সেটাই পরা উচিত। আচ্ছা, আপনি যদি এখন ফ্রান্স বা ইউরোপের কোনো কান্ট্রিতে থাকেন তাহলে আপনি কি শর্ট ড্রেস পরবেন? না, একদমই না। আপনার কি আমাকে দেখে সেরকম মনে হয়? আমি জাস্ট আপনার মুখ থেকে আপনার প্রশ্নের উত্তরটা জানতে চাই। আপনি সব সময় প্রশ্ন করতে ভালোবাসেন। সবাই কেন? তাহলে আপনাকে অনেক জানতে ইচ্ছে করে। তার মানে আপনি আমাকে জানতে চান? আহ, আপনাকে একটা সারপ্রাইজ দিব ভাবছিলাম। সারপ্রাইজ? কি? আবার টিকিটটা হয়ে গেছে। এখন যদি আপনি চান তাহলে আমরা কোনো ভালো রেস্টুরেন্টে বসে সেলিব্রেট করতে পারি। যাবেন? কি হলো, আপনি খুশি হননি? খুশি? তারপর আমি মানে কিছু না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় যাব। কেন, একটু আগে তো আপনি ঠিকঠাকই ছিলেন। একটু আগে ঠিক ছিলাম তাই বলে এখনো ঠিক থাকবো এমন তো না, না? শরীর খারাপ লাগতে পারে না? গেলাম আমি। বাইরে থেকে এসে জামা কাপড় ছাড়লি না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ভালো লাগছে না। এই জ্বর টর হলো না তো? মা, আমার কিচ্ছু হয়নি, আমার শরীর খারাপ না। এই সত্যি করে বলতো, ভার্সিটিতে কোনো প্রবলেম হয়েছে? মা, বললাম তো আমার কিচ্ছু হয়নি, এমনিতেই মনটা একটু খারাপ। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি, মনটা কেন খারাপ আমাকে বলা যাবে না? না মানে সাব্বির ভাইয়ের টিকিটটা এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবিনি, তাই একটু অস্থির লাগছে। সার্টিফিকেট টিকিট হয়ে গেছে, এ তো খুশির খবর। মন খারাপের কি আছে? আর আমি তোদের না এসব নাটক বুঝি না। এই ছেলেটা আসার পর থেকে তোরা দুই বোন ছেলেটার পিছনে যেভাবে লেগেছিলি, আর এখন ওর জন্য মন খারাপ করছে। মা, আমি খুশি, সত্যি আমি অনেক খুশি। ওর যেটা স্বপ্ন ছিল সেটা পূরণ হতে যাচ্ছে, কিন্তু মা আমার যে কেন এমন লাগছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ছেলেটা আসলে অনেকদিন ছিল আমাদের বাসায়, একদম নিজের ছেলের মতো। আমারও একটু খারাপ লাগছে, কিন্তু যখনই জানলাম যে ওর মনের আশাটা পূরণ হচ্ছে,
দেখ তখন থেকে কিন্তু আমি অনেক খুশি। আমি দোয়া করি ও ওখানে গিয়ে আরো ভালো থাকে। আচ্ছা চল এখন খেতে চল। মা আমার খিদে নাই এখন, তোমরা খাও, আমি পরে খেয়ে নেবো। এটা কোনো কথা হলো? আজ আমি তোর সমস্ত পছন্দের খাবার রান্না করেছি আর তুই বলছিস খাবি না? মা বাইরে আমি যাচ্ছি না, সাব্বির ভাই যাচ্ছে, তুমি আমার পছন্দের খাবার কেন রান্না করেছো? ওরে বাবা, এমন ভাবে কথা বলছিস, তোর পছন্দের খাবার মনে হয় আমি কখনোই রান্না করিনি, প্রায় তো করি। শোন, আজ করেছি কারণটা হচ্ছে সাব্বির যা যা খেতে পছন্দ করে তোর খাবার সাথে মিল আছে। চিন্তা করো, আলাদা আলাদা না করে দুজনের পছন্দের খাবারটা রান্না করি। চল সবাই মিলে মজা করে খাবো। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি চলে আসি। তুমি কি জানো এই ঘরে বসে বসে সারাক্ষণ ম্যাগাজিন পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছে? জানি। আর ছেলেটা যে বাইরে চলে যাচ্ছে, ওর যে ভিসা হয়েছে, এইটার খবর রাখছো? কি বলবো, কবে? ওই যে বললাম না, ঘরে থাকো ঠিকই, ছেলেটার ভিসা হয়ে গেছে, কবে যাবে তুমি কিছুই জানো না। আবার এই ছেলের কত প্রশংসা তোমার কাছে আমি শুনি। আরে আমাকে না বললে আমি জানবো কিভাবে? আমি জানি কিভাবে, ওকে আমাকে বলেছে খোঁজ খবর রাখতে হয়, খোঁজ খবর রাখলে তুমি একজন মানুষের করে যেতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা এইমাত্র তোমার আন্টির কাছে শুনলাম তোমার নাকি টিকিট কনফার্ম হয়ে গেছে। জি আঙ্কেল, আমার টিকিট আল্লাহ দিলে কনফার্ম হয়ে গেছে। বাবা আমার কিন্তু একটা আফসোস হয়ে গেল। ইস, এতদিন তুমি ছিলে এখানে, তোমাকে আমি মনের মতো করে কিছুই রান্না করে খাওয়াতে পারলাম না। আন্টি আপনি কি বলছেন? আপনি আমার জন্য যথেষ্ট করেছেন। শোনো, তুমি কিভাবে খাও? হ্যাঁ, তোমার কি ওইদিকে মন আছে? তোমার মন তো হলো 24 ঘন্টা আমার পিছনে লেগে থাকা। ছেলেটা আসছে কই ভালো মন্দ একটু রান্না করে খাওয়াবে, তা না, উনি আছেন আমাকে নিয়ে। আঙ্কেল 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 প্লিজ। দেখো তো বাবা, ওর সাইজ দেখলে কি মনে হয় তুমি না খাইয়ে রাখি? প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি, এই অসুস্থ লোকটাকে আমরা কি খাওয়াবো বলো তো? আন্টি আমি বলছি, আঙ্কেল আপনি কেন খামাখা আন্টিকে এসব কথা বলছেন? আন্টি কিন্তু আমার যথেষ্ট খেয়াল রেখেছে। তুমি জানো না বাবা, ওর কাজ হলো আমার দোষ খুঁজে বের করা। আমার কবে ডায়াবেটিস হয়েছে, কবে প্রেশার হয়েছে, ওগুলি খুঁজে আপনার কাজ। হ্যাঁ, ভালো মন্দ রান্না। আঙ্কেল আন্টি প্লিজ আপনারা একটু থামুন। অ্যাকচুয়ালি আন্টি, আঙ্কেল আপনাদেরকে একটা কথা বলার ছিল। আমি অনেক দূর থেকে এসে আপনাদের এখানে থেকেছি, কিন্তু আমার একবারও মনে হয়নি যে আমি আমার বাড়িতে নেই। আপনারা আমার আত্মীয় স্বজন হচ্ছে বেশি করেছে, একদম নিজের পরিবারের মতো আমাকে রেখেছে। বাবা তুমি তো জানো আমাদের কোনো ছেলে সন্তান নেই। তুমি এই যে কটা দিন ছিলে, আসলে এতটা মায়া পড়ে যাবো বুঝতে পারিনি। আমরা আমাদের ছেলের অভাব বুঝতে পারলাম না, তাই না? সত্যিই তাই। আসলে এই কথা শুনে অনেক কথা কাটাকাটি হয়ে যায়। তোমার আন্টি খুব আবেগী মানুষ তো, তোমার মাঝে তার ছেলের রূপটা খুঁজে পেয়েছি, খুব খারাপ লাগছে। তুমি কিন্তু বাবা বাংলাদেশে এসে আমাদের বাড়িতে উঠবে। হ্যাঁ জি আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি অবশ্যই এয়ারপোর্টে নেমে প্রথমে আপনাদের সাথে দেখা করতে আসবো, আই প্রমিস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমার জন্য আপনারা দোয়া করবেন। কি আমানিল্লাহ। আঙ্কেল তাহলে আমি এখন আসি, আমার কিছু জরুরি কাজ আছে। ঠিক আছে। আসি। আচ্ছা ঠিক আছে বাবা। ওয়ালাইকুম। ছেলেটা এখানে ছিল, কেমন মায়া পড়ে গেলাম না? হ্যাঁ, আমি না ওকে পেয়ে না আমার ছেলের অভাব পূরণ হয়ে যাচ্ছিল। খারাপ লাগছে এখন, বুঝতে পারিনি এতটা খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, মন খারাপের কিছু নাই। হ্যাঁ, ও তো আসবেই। খুব হ্যাপি না? হ্যাপি তো অবশ্যই, এত বড় একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে, তার উপর পিএইচডি খাচ্ছেন। ও আচ্ছা। কি ব্যাপার, সবাই
আমার ফ্রান্সে যাওয়া নিয়ে খুবই খুশি হয়েছে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হওনি। কই না তো। তবে একটা কথা কি জানেন, আমার কবিতার পাতাগুলো আমার কাছে ফিরে আসছিল, কিন্তু কিন্তু কি? হঠাৎ একটা ঝড় এসে আমার কবিতার পাতাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নতুন করে প্রেমে পড়েছো। হ্যাঁ, পড়েছি একটি কবিতা। সে কবিতা কি জানে যে তুমি তার প্রেমে পড়েছো? না, বলার মতো সাহস নেই, কিন্তু তারপর আমার কবিতাগুলোকে বারবার পড়তে হচ্ছে। আমি নিজের কাছে হারিয়ে যাচ্ছি। আমি সেদিন বলেছিলাম না, তুমি ভীতু, তুমি কাঁদতে পারো না, কাঁদতে শেখো, দেখবে তোমার চোখের পানি তোমাকে সাহস দিচ্ছে। তুমি গিয়ে কবিতাকে বলতে পারবে তুমি তাকে কতটা ভালোবাসো। শোনো, রাত বাড়ছে, আমি আসি। সাকিব, আপনার চিঠিটা আমি পেয়েছি। আপনি সেখানে যা লিখেছেন সেটা কি বুঝে লিখেছেন? অবশ্যই, যেটা তুমি মুখে বলতে পারোনি সেটাই আমি চিঠিতে লিখেছি। আপনার কেন এমন মনে হলো যে আমি কিছু বলতে চাচ্ছিলাম? সব কথা কি মুখে বলতে হয়? আমি তোমার চোখের কথা ফিল করেছি। আর মানুষ যদি চোখের কথা ফিল করতে না পারে তাহলে তো সে কাঠপুতুল হয়ে যায়। আপনার চোখ কিছু বলেনি? আবার চোখ যা বলেছে তাই আমি চিঠিতে লিখেছি। দেখো শাকিলা, আমাদের বয়স এখন ফুচকা খাওয়ার, হাতে হাত রেখে রিক্সায় ঘুরে বেড়ানো, ইভেন পার্কে প্রেম করার না। আমাদের দুইজনের বয়স এখন ফিউচার নিয়ে চিন্তা করে, সেটেল হবে। আমরা কোনো ভুল করছি না তো? অবশ্যই না। আমার
হায়ার স্টাডিজের পর আমি ফিরে এসে আমাদের দুইজনের পরিবারের মতে বিয়ে করব। এসব কোনো কিছু আমার মাথায় ঢুকছে না। আপনি চলে যাচ্ছেন, বারবার এটাই মনে পড়ছে। তুমি এইভাবে কেন বলছো? দেখ, এই চলে যাওয়া না, এই চলে যাওয়া তো ফিরে আসার জন্য চলেছে। আমার দিকে তাকাও। I promise. হায়ার স্টাডি শেষ করেই পরিবারের মধ্যে তোমাকে